নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে জেলা সদরে বিক্ষোভ মিছিল। ট্রিপল ইঞ্জিনের সরকারের হারাং সেতু ভেঙে পড়ল, ক্ষোভ জনমনে। দ্বিতীয় দিনেও শ্রীভূমিতে অব্যাহত পুলিশের অপারেশন গোমাংস, আটক 3, সিল হোটেল। কাচারে গোমাংস বিরোধী অভিযানে আটক 8, সিল 6টি হোটেল। কাচারে ভয়ঙ্কর ভূমিস্খলন, বরাত জুড়ে প্রাণে রক্ষা পেলেন 1। নিজ উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরলেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাস। 3 দিন ব্যাপী রুদ্রচণ্ডী পুজোর আয়োজন শ্রীভূমিতে। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে ফের একবার প্রতিবাদ জেলা সদরে। জেলার নাম পরিবর্তনের বিরোধিতায় করিমগঞ্জ জেলা নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির গণমিছিল শ্রীভূমি শহরে। মিছিলটি শহরের নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে জেলাশাসকের কার্যালয়ে গিয়ে সমাপ্তি হয়। হাতে হাতে প্লেকার্ড নিয়ে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন প্রতিবাদকারীরা। মিছিলটি জেলাশাসক কার্যালয়ের সম্মুখে পৌঁছার পর মিছিলে উপস্থিত প্রতিবাদকারীরা জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে নানান স্লোগান দিতে থাকেন। জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদীর মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন করিমগঞ্জ জেলা নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির সদস্যরা। জনমতকে তোয়াক্কা না করে জেলার নাম পরিবর্তন করার বিরোধিতায় বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। জেলার নাম পরিবর্তন প্রতিরোধ কমিটির ব্যানারে শহরে গণমিছিল সংগঠিত হয়েছে। জেলার নাম পরিবর্তন নিয়ে কমিটির আহ্বায়ক প্রজ্জ্বল দেব ও জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী ক্ষোভের সুরে জানান, স্বাধীনতার ইতিহাস বিজড়িত এই জেলার নাম আসাম সরকার 19 নভেম্বর 2024 সনে জনগণের মতামত ছাড়া ক্যাবিনেট বৈঠক ডেকে পরিবর্তন করে। জেলার নাম পরিবর্তনের পূর্বে জেলাবাসীর মতামত না নিয়ে অগণতান্ত্রিকভাবে জেলার নাম পরিবর্তন করা হয়েছে বলেও তারা উল্লেখ করেন। বর্তমান সরকার সাম্প্রদায়িক মনোভাব নিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য জেলার নাম পরিবর্তন করেছে বলেও অভিযোগ করেন তারা। করিমগঞ্জ নাম বহাল না হওয়া পর্যন্ত জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে তাদের এই আন্দোলন আগামী দিনেও চলবে বলে হুঙ্কার দেন আন্দোলনকারীরা। 2 জুলাই 2025 আমরা সবাই অবগত আছি, আপনারাও জানেন যে আসামের মুখ্যমন্ত্রী করিমগঞ্জ জেলার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক সংগঠন কারো সঙ্গে কোনো আলোচনা না করে বিশেষ একটি শক্তির প্ররোচনায় এবং এজেন্ডাকে বাস্তবায়িত করার জন্য দীর্ঘদিনের ঐতিহ্যবাহী করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি নাম রেখেছেন। ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে 48 ঘন্টার মধ্যে রাজ্যপালকে দিয়ে এটা বাস্তবায়িত করা হয়েছে। সেই মুহূর্ত থেকে করিমগঞ্জ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ক্রমে আজকে গণমিছিলের মাধ্যমে, এর আগে বিভিন্ন পর্যায়ে আন্দোলন হয়েছে এবং আজকে গণমিছিলের মাধ্যমে আমরা মেমোরেন্ডাম মুখ্যমন্ত্রী যিনি এই জেলার নাম পরিবর্তন করেছেন ওনার উদ্দেশ্যেই আমরা আজকে স্মারকলিপি প্রদান করব। তোয়াক্কা না করে এবং সমস্ত গণতান্ত্রিক রীতিনীতিকে বিসর্জন দিয়ে এবং একপক্ষীয়ভাবে সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে এই যে নাম পরিবর্তন করা হয়েছে, এর জন্য আমরা গত 12 ফেব্রুয়ারি যে গণ অভিবর্তন করেছিলাম করিমগঞ্জে, সেই গণ অভিবর্তনে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি যে গঠিত হয়েছে, সেই নাগরিক কমিটির পক্ষ থেকে একটার পর একটা আমরা আন্দোলন করে যাচ্ছি এবং এই নাম পরিবর্তন যেটা হয়েছে তাকে পরিবর্তন করতে হবে, এই অঙ্গীকার নিয়ে, এই শপথ নিয়ে আমরা আন্দোলনটাকে আরো তীব্র থেকে তীব্রতর করার লক্ষ্যে আমরা একটার পর একটা আমরা আন্দোলন করে যাচ্ছি। এই যে আজকের যে গণমিছিল, তার পরবর্তী পর্যায়ে আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাব। তাই
আমরা আজকের এই গণমিছিলকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে যারা সকল আশঙ্কাকে সত্য প্রমাণিত করে বিধ্বংসী হারাং নদীর প্রবাহে তলিয়ে গেল বাঁশের নির্মিত সেতু। হারাং নদীর উপরে থাকা সেতু ভেঙে যাওয়ার পর ভাঙ্গা ব্রিজ পরিদর্শনে এসে মন্ত্রী কৌশিক রায় প্রতিশ্রুতি ও প্রচেষ্টায় বাঁশের সেতু নির্মাণ হলেও নদীর জলের স্রোতে বাঁশের সেতু ভেঙে পড়েছে। এদিকে ব্রেইলি ব্রিজ নির্মাণের সামগ্রী ঝাড়খণ্ড থেকে এখনও এসে না পৌঁছায় নানান কষ্টের মধ্যে পড়তে হচ্ছে সাধারণ জনগণকে। এদিকে ভাঙ্গার পাড়ে হারাং নদীতে প্রবল জলের স্রোতে অস্থায়ী বাঁশের সেতু নদীতে তলিয়ে যাওয়ার খবর পেয়ে সরজমিনে উপস্থিত তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব জানান, ভাঙ্গার পাড়ে হারাং নদীতে প্রবলভাবে জলের স্রোত বেড়ে তলিয়ে গেছে বাঁশের সেতু। ফের অসহায় অবস্থা সাধারণ জনগণ। প্রবল স্রোতে নৌকা চলাচল সম্ভব হচ্ছে না। সেতু তৈরিও এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই। কী কারণে এখন পর্যন্ত সেতু নির্মাণ হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। খুবই ফেটে পড়েছেন নদীর দুপারের অসহায় জনগণ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মুখে উন্নয়নের দাবি করলেও বাস্তবে তা প্রতিফলিত হচ্ছে না। দুই প্রভাবশালী মন্ত্রী এলাকা পরিদর্শন করে গেলেও সামান্য এসডিআরএফ বাহিনী পর্যন্ত এই এলাকায় মোতায়েন করেনি সরকার। বাঁশের সেতু ভেঙে পড়ায় নদী পারাপারে যদি কোনো দুর্ঘটনা সংঘটিত হয় তার দায়িত্ব কে নেবে তার নিয়েও প্রশ্ন তুলেন তিনি। এদিকে 15 দিন কেটে গেলেও বেইলি সেতু এখন পর্যন্ত না পৌঁছায় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে এখানে একটা বাঁশের ব্রিজ আপাতত চলাফেরা করার জন্য, যেটা হারাং ব্রিজ ভাঙার পরে করা হয়েছিল, এই বাঁশের ব্রিজটাও ভেঙে পড়েছে এবং আজকে প্রায় 16 দিন হয়েছে হারাং ব্রিজটা ভেঙে পড়েছে এবং সরকার থেকে বলা হয়েছিল 12 দিনের মধ্যে বেলি ব্রিজ এনে এখানে ব্রিজ লাগানো হবে। আজকে 16 দিন হয়েছে, বেলি ব্রিজ আসেনি। এটার কারণ আমি ভালো করে বুঝতে পারছি, কারণ বরাক ভ্যালিটা চারোদিক থেকে ব্লকড, ট্রেন চলছে না, সব গুয়াহাটি যাওয়ার রাস্তা বন্ধ, মেঘালয় রুট বন্ধ, আমাদের মহাসড়ক বন্ধ, আর এটা বন্ধ। তো বেলি ব্রিজটা আসবে কোথার থেকে? তো আমরা যখন পত্রিকা খুলি, পত্রিকার সামনে দেখা যায় চিফ মিনিস্টারের ছবি উনি সব দিয়ে দিয়েছেন। আজকে যখন আমরা টুইটার খুলি তখন দেখতে পারি যে আসামের মুখ্যমন্ত্রী রোজ একটা করে ছবি দিচ্ছেন যে সব কাজ আসামে হয়ে যাচ্ছে। আপনারা বলেন, বরাকে 2 জন মন্ত্রী আছে এবং 2 জন ইনচার্জ মন্ত্রী আছেন, পীযূষ হাজারিকা এবং জয়ন্ত মল্ল বড়ুয়া। তো আজকে ওদের উচিত ছিল না এখানে এসে মিনিমাম এই গ্রামের মানুষের নিরাপত্তার জন্য এত স্রোতের মধ্যে মিনিমাম এসডিআরএফ এর নৌকাটা নামাতে পারতো না? যে গ্রামবাসী আজকে এখান থেকে এখানে যেতে পারছে না, 10 টাকা দিয়ে নৌকা দিয়ে যাচ্ছে এত স্রোতের মধ্যে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি এসডিআরএফ এর একটা নৌকা আছে, কিন্তু এই নৌকাটা কে? এটা তো জনসাধারণের জন্য চালানো হচ্ছে না, কাদের জন্য এটা রাখা হয়েছে? যে কেউ ডুবে মরে গেলে এসডিআরএফ নামবে? এটা কি ধরনের পদক্ষেপ নিচ্ছে প্রশাসন আমি বুঝতে পারিনি। 1 নম্বর, বরাক ভ্যালি প্রত্যেক বছর বর্ষার সময় আমরা চারোদিক থেকে ব্লক হয়ে যায়। এটা বছরের পরে বছর হচ্ছে, কে মোদি আর কে হেমন্ত বিশ্ব শর্মা। আর 2 নম্বর কথা, যেখানে 2 জন তাবর মন্ত্রীরা এসে বলে গেছিল 12 দিনের মধ্যে বেলি ব্রিজ আসবে, ওই ব্রিজটা কোথায়? আজকে বাঁশের ব্রিজটা ভেঙে গেছে। তো গ্রামের মানুষের নিরাপত্তার জন্য একটা মিনিমাম এসডিআরএফ নৌকা নামাতে পারে না? যেটা আমরা শিলচর টাউনে দেখেছিলাম, যখন ফ্লাড হয়েছিল তখন এসডিআরএফ এর নৌকা দিয়ে মানুষকে বাঁচানো হয়েছিল। আজকে যদি এই নদীর মধ্যে কেউ ডুবে মরে, এটার দায়ী কে থাকবে? মুখ্যমন্ত্রী না প্রশাসন? আমি বলছি, বর্তমানে স্কুলের টাইম কিছু সকাল 7টা 7:30, কিন্তু সকাল 7:24 হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত প্রশাসন তাকে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের নদীর হিসাইটে রয়েছেন ছাত্রছাত্রীরা, স্কুলে কোনো ছাত্র স্কুল আছে, ক্লাস আছে, তারা কিন্তু অপেক্ষায় রয়েছে। যারা গার্জিয়ান আছে বারবার ফোন করছে, তারা ফোনের মাধ্যমে আমরা যোগাযোগ আমাদেরকে করেছেন, তাই আমরা এসেছি, কিন্তু এখন পর্যন্ত ছাত্রছাত্রীর কোনো সমস্যা সমাধান হয়নি। এসডিআরএফ কোনো ব্যবস্থা করা হয়নি, কোনো এসডিআরএফ বাহিনীও নেই। আমি ইতিমধ্যে সার্কেল অফিসার মহোদয়কে ফোন করেছিলাম, উনি হয়তো রাত্রেও ব্যস্ত থাকেন, ফোন রিসিভ করেননি, কিন্তু এখন পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি। যে সময় এই ব্রিজটি বাঁশের সেতুটি চলে গিয়েছিল, সেই সময় আমাদের এখানে পুলিশ পাহারায় ছিল,
সঙ্গে সঙ্গে নিশ্চয়ই খবর পেয়েছেন, কিন্তু এখন 7:30 হয়েছে, কিন্তু কোনো ধরনের সমস্যার সমাধান হয়নি। শ্রীভূমিতে গোমাংস বিক্রয়কারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে সাথে শ্রীভূমি জেলাতেও নিষিদ্ধ গোমাংসের বিরুদ্ধে পুলিশের অভিযান। শ্রীভূমি জেলার মোট 3টি স্থানে পুলিশ অভিযান চালায়। পুলিশ বদরপুর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ গোমাংস উদ্ধার করার সাথে সাথে আটক করে আব্দুল মালিক ও এনামুদ্দিন নামের 2 ব্যক্তিকে। অনুরূপভাবে পুলিশ নিলামবাজার থানা এলাকার মুসলিম হোটেলে অভিযান চালিয়ে জব্দ করে গোমাংস। পুলিশ মুসলিম হোটেল সিল করার সাথে সাথে গ্রেফতার করে আব্দুল সবুর নামের হোটেলের স্বত্বাধিকারীকে। বদরপুর থানার অন্তর্গত হরিণাডিক ও বেন্দারগুল এলাকায় উদ্ধার করা হয় গোমাংস। আটক করা হয় 2 সরবরাহকারীকে। উভয় স্থান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ গোমাংস উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করে ও তাদের বিরুদ্ধে পশু কল্যাণ আইনের অধীনে মামলা দায়ের করা হয়। বর্তমানে পুলিশ 3 জনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। কালিৰ পৰা ষ্টাৰ্ট হৈছে, কালিৰ পৰা চলি আছে। বদৰপুৰত 2 জেগাত ধৰা হৈছে আৰু নিলাম বজাৰ এখন হোটেলত ধৰা হৈছে। এই ক্ষেত্ৰত আপোনাৰ 3টা কেছ ৰুজু হৈছে আৰু 3জন ব্যক্তি গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। আব্দুছ চুবুৰ, এনামুদ্দিন আৰু আব্দুল মালিকক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। বদৰপুৰত আপোনাৰ 2 ঠাইত হৈছে পোৱা গৈছে আৰু নিলাম বজাৰত এঠাইত, নিলাম বজাৰ থানাৰ আণ্ডাৰত। টোটেল 3টা কেছ ৰুজু হৈছে। এই সংক্ৰান্তত ব্ৰিফ পোৱা হৈছে, ভোজন পৰিমাণৰ মাংস পোৱা হৈছে আৰু সেইখিনি প্ৰচিডিউৰ মতে এজ পাৰ ল যিটো প্ৰচিডিউৰ হয় সেই প্ৰচিডিউৰ মতে জব্দ কৰা হৈছে। অভিযান অব্যাহত আছে, চলি থাকিব। সমগ্র রাজ্যের সাথে সাথে কাছাড়েও নিষিদ্ধ গোমাংসের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান। পুলিশ অভিযানে গ্রেফতার 8, উদ্ধার 24 কেজি গোমাংস, সিল 6টি হোটেল। গোমাংস বিক্রয়কারীদের বিরুদ্ধে রাজ্য জুড়ে অভিযানে নেমেছে আসাম পুলিশ। পুরো রাজ্যের সাথে সাথে কাছাড় জেলার লক্ষ্মীপুর, কাঠিগড়া, বড়কলা, শিলচর, ধলাই ও উদারবন্দে পুলিশের অভিযান। পুলিশের এই অভিযানে হোটেল মালিক ও সরবরাহকারী জাবির হোসেন, মনির উদ্দিন, আজমল হোসেন, জহরুল আলম, আব্দুল বাসিদ, সালাম আহমেদ, আনোয়ার হোসেন, ফারুক আহমেদ আটক করা হয়। পুলিশ অভিযান চালিয়ে গোমাংস পাওয়া 6টি হোটেলও সিল করে। পুলিশের অভিযানে 24 কেজি গোমাংস উদ্ধার করা হয়। বিশেষ সূত্ৰৰ বম খেদি আজি কাছাৰ জিলাখনৰ বিভিন্ন অঞ্চলত 6টাকৈ অঞ্চলত এটা অভিযান চলা হৈছিল আৰু 6টাকৈ অঞ্চলত অভিযান চলাই অবৈধভাৱে গো মাংস বিক্ৰী কৰা আৰু সৰবৰাহ কৰাৰ সন্দৰ্ভত আমি 8জন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ আৰু তাৰ লগতে 24 কেজিৰো অধিক গো মাংস অবৈধভাৱে মজুত ৰখা আৰু বিক্ৰী কৰা গো মাংস আমি জব্দ কৰিছোঁ। 6টা অঞ্চলত যিকেইটা আমাৰ অভিযান চলিছিলে, এটা আছিলে আমাৰ বৰখলা অঞ্চলত, কালাইন অঞ্চলত, উদাৰবন অঞ্চলত আৰু সদৰ থানাৰ শিলচৰ অঞ্চলত, ধলাই অঞ্চলত আৰু লক্ষীপুৰ অঞ্চলত। এই 6টা অঞ্চলত আমাৰ এই বিশেষ সূত্ৰৰ খবৰ ভিত্তিত আমি অভিযানটো চলাইছিলোঁ। অভিযান কালত আমি 6টাকৈ দোকানত অবৈধভাৱে মজুত ৰখা আমি গো মাংস আমি পাইছিলোঁ আৰু সেই গোটেইকেইটা দোকান আমি আইনমতে দণ্ডাধীশৰ সৈতে আমি সেই যিকেইটা দোকান আছিলে সেইকেইটা আমি সিল কৰি দিছোঁ, বন্ধ কৰি দিছোঁ। কাছাড় জেলার উদারবন্দের মেকুরজুমে ভয়ঙ্কর ভূমিস্খলনের ঘটনা। ঘরে ঘুমন্ত অবস্থায় একটি পরিবারের উপর ধসে পড়ে টিলার বৃহৎ অংশভূমি। ঘটনায় আহত হন ওই পরিবারের এক লোক। ঘটনার বিবরণে জানা যায়, রাতে ধারাবাহিক বর্ষণের ফলে স্থানীয় মনির উদ্দিন নামের এক লোকের বাসগৃহের উপর ধসে পড়ে ঘরের কাছে থাকা টিলার এক বৃহৎ অংশের মাটি। ফলে ঘরে ঘুমিয়ে থাকা পরিবারের লোকদের মধ্যে একজন মাটি চাপা পড়ে যান। ভয়ঙ্কর এই ঘটনার পর মাটিতে চাপা পড়ে যাওয়া লোকটিকে উদ্ধার করে সাথে সাথে হাসপাতালে প্রেরণ করা হয়। পাহাড়ের টিলার মাটি অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাটার ফলে ভয়ঙ্কর এই ভূমিস্খলনের ঘটনা সংঘটিত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনা হয়েছে রাত্রে বৃষ্টির সময় 1:40 বাজে, তখন আইয়া স্লিপ লামিছি, গাছ সুদা এই ঘরের ভিতরে আমাই গেছে। তো ঘরের ভিতরে আসলে একজন, তার বেশি জখম হয়েছে। জখম হওয়ার লগে লগে আমরা তো আর শুনছি না, গাঁর মানুষ তো এখন রাত্রে আর হয়ে ঘুমাইছি, ঘুমো আসলে সব উঠি আইছে, নাওয়ার পরে থানে বাইর করা হয়েছে। আর জিনিসপত্রও বেজান আছে, বাক্কা সামানও নষ্ট হয়ে গেছে। বাক্কা সামান নষ্ট হয়েছে, কত সময় একটা পালং,
এটা চোখে চোখে সিটা জখম হয়ে গেছে, পুরো বাড়ির তলে হামাই গেছে মানুষ। তাই তো একলা গরু আসলা, বাদ বাকি মানুষ অন্য জায়গাতে আসলা, একজন তো জখম হয়েছে দিন। এখন আমরা ওটাও চাই আর কি, একটু সাহায্য পাইলে আর কি, গরিব মানুষ তারা সরকারের কাছ থেকে একটু সাহায্য পেলে ওবার লিয়া 4বার হয়ে গেছে এই ঘটনাটা। 4বার হয়েছে, আমরা গাঁর ভাতাও গাঁর মানুষে মিলিয়ে একবার সাহায্য করিয়া তারা গরু ঠিক করিয়ে দিছি। এখন লাস্ট একবার 4 নম্বর বার হয়ে গেছে, 4 নম্বর বার হয়েছে, এখন তো আর কোনো মানুষের দিব নি কোনো, সরকারের একটু সাহায্য পাইলে আর কি আমরা একটু ভালো হয়, তারা তো বেশি নিতান্ত গরিব মানুষ। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট,
জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল, ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। রাজ্যসভার সাংসদ থাকাকালীন সময়ে উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরলেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাস। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস জানান, সাংসদ হিসাবে তিনি 9 মাস 16 দিন সময় পেয়েছেন। সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে তিনি 2.5 কোটি টাকা পেয়েছিলেন। সেই টাকায় তিনি 14টি প্রকল্পে, স্কুল, কলেজ সহ ধর্মীয় প্রতিষ্ঠানে নানান উন্নয়নমূলক কাজে ব্যয় করেছেন। এছাড়াও CSR ফান্ড থেকে তিনি আরও 2.5 কোটি টাকা পান। সেই অর্থে হাইলাকান্দি জেলায় 13টি শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রীভূমি জেলার 18টি শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট ক্লাস বরাদ্দ করেন। এছাড়াও উত্তর করিমগঞ্জ বিধানসভায় সোলার আরও ওয়াটার প্ল্যান্ট 37টি বরাদ্দ করেন। হাতে অনেক কম সময় পেলেও সামান্য সময়ে তার উন্নয়নমূলক কাজের খতিয়ান এদিন তিনি তুলে ধরেন। রাজ্যসভার সাংসদ হওয়ার যে কার্যকাল এটু আছিল মাত্র 9 মাহ 16 দিন। আৰু 9 মাহ 16 দিনৰ ভিতৰত অৰ্থাৎ একচুৱেলি MP লোকেল এৰিয়া ডেভেলপমেণ্ট ফাণ্ড মই পাইছোঁ মাত্ৰ 6 মাহৰ কাৰণে। তো 6 মাহ হলে 2.5 কোটি টাকা পোৱা যায়। আর এই 2.5 কোটি টাকার মই লিস্ট দিছোঁ 14টা স্কিম আছে। এই 2.5 কোটি টাকার ভিতরে 14টা স্কিম আমি দিছোঁ। স্কুল, কলেজ বা ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠানত দিছোঁ। আৰু মই এক্সট্রা CSR ফাণ্ডৰ পৰা কোম্পানিজ সোশিয়াল রেসপন্সিবিলিটিজ ফান্ড, যেটো CSR কয়, CSR ফাণ্ডৰ পৰা মই 2.5 কোটি টাকা পাইছোঁ। এই 2.5 কোটি টাকাৰ ভিতৰত হাইলাকান্দি আৰু কৰিমগঞ্জ জিলা ভিতৰত মই 31টা স্মার্ট ক্লাস পাইছোঁ। এই 31টা স্মার্ট ক্লাসৰ ভিতৰত হাইলাকান্দি জিলাত পৰে 13টা আৰু শ্রীভূমি জিলাত পৰিছে 18টা। আৰু সোলার আরও ওয়াটার প্ল্যান্ট এটু পাইছোঁ 38টা, 37। আৰু এইটো কেৱল উত্তৰ কৰিমগঞ্জ এই কাম আৰম্ভ হৈ যাব। যিসকলে বা কোম্পানীৰ লগত মোৰ কথা হৈ আছে তেওঁলোকে কৈছে আপোনাৰ এইটো চেংচন আছে। আৰু প্ৰতিটো এই CSR ফাণ্ডৰ 31টা স্মাৰ্ট ক্লাছ আৰু 38টা আরও ওয়াটার প্ল্যান্টর এইটো নো অবজেকশন লৈ স্কুলৰ পৰা মই নেটত আপলোড দিছোঁ। তেওঁলোকে একচেপ্ট কৰিছে আৰু মই আশা কৰি আছোঁ শীঘ্ৰেই এইটো ফাণ্ড ৰিলিজ হ'লে কাম আৰম্ভ হৈ যাব। তো আজি সাংবাদিক বৈঠকৰ জৰিয়তে মই এই MP লোকেল এৰিয়া ডেভেলপমেণ্ট ফাণ্ডৰ 2.5 কোটি টাকা আৰু এই CSR ফাণ্ডৰ 2.5 কোটি টাকা যি স্কিম মই লৈছোঁ, লিষ্ট মই এই 3টা স্কিমৰ লিষ্ট মই আপোনালোকক দিছোঁ। এই কাৰণে যে ৰাইজে যাতে গম পায় যে মই কিমান ফাণ্ড পালোঁ আৰু কি স্কিম লৈছোঁ, তাৰ কাৰণে আপোনালোকক শ্বেয়াৰ কৰিছোঁ। আৰু আপোনালোকৰ জৰিয়তে ৰাইজে যাতে গম পায়, এইটো মোৰ উদ্দেশ্য। আৰু আপোনালোকক ইয়াত অহাৰ কাৰণে সকলোক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। 2026 বিধানসভা চাওক, ইচ্ছা অনিচ্ছা এইটোতো দলৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব। মোৰ ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা এইটোতো মই আৰু সময় লাগিব, সময় লাগিব। ইচ্ছা আছে বুলি না, এতিয়া মই একো নকওঁ।
শ্রীভূমিতে আয়োজিত হচ্ছে রুদ্রচণ্ডী পূজা। জেলা ব্রাহ্মণ সমাজের পরিচালনায় 3 দিবসীয় রুদ্রচণ্ডী পূজা, পাঠ, জপ ও যজ্ঞানুষ্ঠান আয়োজিত হচ্ছে। 3 দিনব্যাপী এই পূজা 1 জুলাই মায়ের প্রতিমা আনয়নের মাধ্যমে শুভারম্ভ হয়। দানব নিধন, ভারতীয় সেনাবাহিনীর পরাক্রম বৃদ্ধি, হিন্দু ও জাতীয় ঐক্য গঠনের জন্য ও সকলের মঙ্গল কামনার্থে এই পূজা আয়োজিত হচ্ছে। 2 জুলাই সকালে পূজার সংকল্প ও পূজার আরম্ভ হয়। 2 জুলাই থেকে 4 জুলাই অবধি পূজার আয়োজন চলবে। 4 জুলাই পূর্ণাহুতির মাধ্যমে পূজার সমাপ্তি হবে। 3 দিন ব্যাপী চলা এই পূজায় শহরবাসীকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান আয়োজকরা। আপনারা জানেন যে ব্রাহ্মণ সমাজের পরিচালনায়, শ্রীভূমি জেলা ব্রাহ্মণ সমাজের পরিচালনায় সার্বজনীন রুদ্রচণ্ডী পূজার শুভারম্ভ আজকে হয়েছে। এটা আগামী 4 তারিখ পর্যন্ত চলব। 5 তারিখ মাঝে নিরঞ্জন করা হইব নগর কীর্তনের মাধ্যমে। আমরা রুদ্রচণ্ডী পূজা উত্তর পূর্বাঞ্চলে এই প্রথম অনুষ্ঠিত হয়েছে। আগে আর কোনো জায়গায় রুদ্রচণ্ডী পূজা হয় নাই। এই রুদ্রচণ্ডী মাকে আহ্বান করার মূল উদ্দেশ্যই হল যে দানব নিধন করতে যেভাবে চতুর্দিকে বিভিন্ন রাষ্ট্রে সনাতনীদের উপর নৃশংস হত্যাকাণ্ড, গণধর্ষণ, মুক্তরাজ ব্যতিরেকে যত ধরনের নির্যাতন আছে, এই নির্যাতনের নিরসন করতে আমরা রুদ্রচণ্ডী মার কাছে আমরা আমাদের সুরক্ষা এবং আমাদের দেশে সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি করতে আমরা মা রুদ্রচণ্ডীর পূজা সার্বজনীনভাবে শ্রীভূমি জেলার টাউন কালীবাড়িতে অনুষ্ঠিত করছি। আপামর জনসাধারণের কাছে আমাদের অনুরোধ, আপনারা আপনাদের সাথে উপস্থিতি কালীবাড়িতে রাখুন। হিন্দু অক্ষে বা সনাতনী অক্ষে আজকের দিনে যথেষ্ট প্রয়োজন আছে, কারণ অনক্ষে সুযোগ নিয়ে বিধর্মীরা সনাতনীদের উপর বিভিন্নভাবে দীর্ঘদিন যাবৎ নির্যাতন করে যাচ্ছে। মা রুদ্রচণ্ডীর কাছে আমাদের প্রণাম স্বরূপ আমাদের আকুল আবেদন, মাগো হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করো, হিন্দু সমাজকে নির্যাতনের হাত থেকে রক্ষা করো। এই নির্যাতনের হাত থেকে রক্ষা করতে হিন্দু সমাজকে একই সাকার থেকে সংঘবদ্ধ করো। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।